আমরা আন্দোলনের সূত্রপাত করার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের কিছুটা হলেও আগ্রহ দেখা দিয়েছে। আজকেই দুইজন উপদেষ্টা এসেছে তিস্তা পাড়ে, তিস্তার ব্রিজের কাছে গণশুনানি হয়েছে। সেই গণশুনানিতে লোকজন দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেখানে একজন উপদেষ্টা বলেছেন যে তাৎক্ষণিকভাবে কিছু কাজ আমরা করতে চাই, এতে আমাদের আপত্তি রয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, আমরা আরো ধৈর্য ধারণ করব, কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো কাজ করা যাবে না। দুইটা গাইডবান দিবেন, একটা স্পার দিবেন, কিছুদিন ভাঙন বন্ধ থাকবে, এই পরিকল্পনায় আমরা রাজি নই। আমরা চাই তিস্তার সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখুন। চীন এখন আগ্রহ প্রকাশ করছে, নতুন নবায়ন করুন চুক্তি, বিলম্ব হলো এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। তিনটা সরকার হয়েছে বিগত আওয়ামী লীগের আমলে, তিনজন মন্ত্রী ছিল প্রত্যেকটা আসনে। আমার আসনে ছিল গোলাম কাদের, এই আসনে নুরুজ্জামান সাহেব, তারপরে হলো মোতাহার সাহেব। আওয়ামী লীগের এক নেতাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই লালমনির একটা ছোট জেলা, প্রত্যেক ক্যাবিনেটে মন্ত্রী দেন কেন, বিষয়টা কি? বলে আপনার ঠেকানোর জন্য। ভালো, আমরা তো ভাগ্যবানই ছিলাম। এই 16টি বছর লালমনিরহাটের মানুষের ভাগ্য উন্নয়নের কোন পরিকল্পনা তাদের মাথায় ছিল না। তারা নিজেরা মোটা তাজা হয়েছে, তাদের দলকে মোটা তাজা করেছে। লালমনিরহাটের সন্তান হিসেবে বলতে চাই, 16 বছর হয়েছে এই বড় বাড়ি আর বুড়িমারি রাস্তাটাও করে নাই, ঝিকঝাক। বাংলাদেশের কোন জেলায় এইরকম সড়ক নাই। একটি আন্তর্জাতিক সড়ক, এটি ল্যান্ডপোর্টের সঙ্গে সংযুক্ত, ব্যবসা বাণিজ্য চলে। রাতের বেলা যত বড় বড় ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তাটাও করে নাই। একটা বিমান ঘাঁটি দীর্ঘদিন দাবি করি আমরা যে বিমান ঘাঁটিটা চালু করা হোক, সেটাও করতে পারে নাই। গোলাম কাদের, উনি আবার বিমান মন্ত্রীও ছিল, সেটাও করেনি। একটি অর্থনৈতিক জোনের দাবি ছিল যাতে করে কর্মসংস্থান সৃষ্টি হয়, শিল্প কারখানা নির্মাণ করা হয়, সে কাজটাও হয় নাই। আর তিস্তা মহাপরিকল্পনা তো ভেস্তে পাঠিয়েছে। এ ব্যাপারে কোনোদিন কোন সময় এই সমস্ত ভোট ডাকাত এমপিরাও দাবি উচ্চারণ করার সাহস পর্যন্ত করে নাই। আপনারা বলতে পারেন, আপনারা এখন কেন দাবি করতেছেন? আমাদের তো ভাই কথা বলার কোনো সুযোগই ছিল না। বিয়ের বাড়ির দাওয়াত খেতে গেলে পুলিশ ঘেরাও করে রাখতো, পিকনিক করলে আমার ছাত্র দল যুব দলকে ঘেরাও করতো পুলিশ, যেখানে গোপন বৈঠক হচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ হবে। এই ছিল বাংলাদেশ। এখন স্বাধীন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ। হাসিনার যেমন পতন হয়েছে, তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এখন বাধা দিবে কে? পালাইছে নাকি? এখনো তো ভাবতেই পারি না আমি, যে অহংকার ছিল, যে দাপট ছিল, যে হুঙ্কার ছিল, বিএনপি বলে বাংলাদেশে নাই। কোথায় আন্দোলন করবে? একটু আগে না বললাম? তো সেই কারণে এই তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তাটা কি, এখন সেই বিষয়ে বলি। এই নদী প্রশস্ত হয়েছে 8.5 কিলোমিটার। চায়না পাওয়ার একটা সমীক্ষা করেছিল 2016 সালে। তারা এটা সমীক্ষা করে একটা ডিজাইন ড্র করেছিল। 8,000 কোটি টাকা লাগবে। তিস্তাকে গাইড বান দিয়ে দিবে, তিস্তা স্যাটেলাইট টাউন করবে, হাউজিং করবে, পর্যটন করবে এবং অর্থনৈতিক জোন করবে। এই কার্যক্রমটা বাস্তবায়িত হয়ে গেলে আমার মনে হয় না রংপুর এলাকা আর কোনো কাজ করার প্রয়োজন হতো। এত বিশাল পরিকল্পনা। যারা বাড়ি হারিয়েছেন, যারা ঘর হারিয়েছেন, যারা ছিন্নমূল হয়েছেন, যারা ভিক্ষুক হয়েছেন, তারা ফিরে পেত তাদের আগের জীবন।
আমার হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হতো। আমরা বেড়াতে যাই কক্সবাজার, বেড়াতে যেত লালমনিরহাট। এই অঞ্চলের মানুষকে মঙ্গা বলতে পারতো না, মফিজ বলতে পারতো না। রংপুর হতো বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধিশালী জায়গা, সবচেয়ে উন্নত জায়গা হতো রংপুর। এই 8,000 কোটি টাকা বাংলাদেশের টাকা দিয়েও করা সম্ভব, বিদেশি প্রয়োজন ছিল না। এরকম বহু প্রকল্প রয়েছে 12,000 15,000 কোটি টাকা দিয়ে করা হচ্ছে, এবং কত হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন বাড়ত, মৎস্য বাড়ত, মানুষের জীবন জীবিকার পরিবর্তন হতো, জীব বৈচিত্র্যের পরিবর্তন আসত। সে কাজটাও করে নাই। সুতরাং এখন যদি আমরা মনে করি যে আমরা নিশ্চুপ থাকবো, নীরব থাকবো, এ কাজ কোনোদিন কোন সরকার করবে না। গ্রামে একটা ভাষা আছে না, ছাওয়ায় না কাঁদলে, জোরে বলেন নাকি, মায়ের দুধ দেয় না। আমরা রংপুরের মানুষ মুখ চড়া, দাবিটাও করতে পারি না, লজ্জায় কোথাও যেতে পারি না, পরিচয় দিতে চাই না রংপুরে বাড়ি বলে উত্তরবঙ্গ আমার বাড়ি। রংপুর তো সমৃদ্ধিশালী, সেই এলাকার বসবাস করি আমরা। আমরা সংগঠিত হতে পারি না, আমরা সঠিক নেতা খুঁজে পাই না, সঠিক নেতৃত্ব পাই না। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা এখন সংগঠিত হতে চাই। আমাদের দাবি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। দাবি যত উচ্চারিত হবে, যে কোনো সরকার সে দাবি মানতে বাধ্য। আমি ইতিমধ্যে এই অববাহিকার প্রতিটি জেলায় সফর করেছি, ব্যাপক লোকের সমাগম, ব্যাপক লোকের আগ্রহ। দুলু ভাই আপনি ডাক দিয়েছেন, আমরা সবাই সেদিন তিস্তা পাড়ে থাকবো। এটি আমার দাবি নয়, এটি কোনো ব্যক্তির নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো রাজনৈতিক দলের নয়, এটি কোনো ধর্মের নয়, এটি এই জনপদের, এই জনপদের সকলের। সেই জন্য আমি স্লোগান দিয়েছি, জাগো ভাই তিস্তা বাঁচে। জাগো মানে জেগে উঠুন, ঘুমিয়ে আর থাকার সময় নাই। বাহে মানে বাবা হে, চাচা হে, ছেলেকে আমরা বাবা বলি। এটি রংপুরের ভাষা, এটি অন্তর থেকে ওঠে, এটি ভিতর থেকে ওঠে আমাদের। জাগো ভাই, কি আপনাদের জাগে না? বলেন তো দেখি, জাগো ভাই। নিজের অন্তর থেকে জেগে উঠতে হবে। আমি আশা করি আমরা আন্দোলনের সূত্রপাত করার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের কিছুটা হলেও আগ্রহ দেখা দিয়েছে। আজকেই 2 জন উপদেষ্টা এসেছে তিস্তা পাড়ে। তিস্তার ব্রিজের কাছে গণশুনানি হয়েছে। সেই গণশুনানিতে লোকজন দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেখানে একজন উপদেষ্টা বলেছেন যে তাৎক্ষণিকভাবে কিছু কাজ আমরা করতে চাই, এতে আমাদের আপত্তি রয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, আমরা আরো ধৈর্য ধারণ করব, কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো কাজ করা যাবে না। 2টা গাইডবান দিবেন, একটা স্পার দিবেন, কিছুদিন ভাঙ্গন বন্ধ থাকবে, এই পরিকল্পনায় আমরা রাজি নই। আমরা চাই তিস্তার সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখুন। চীন এখন আগ্রহ প্রকাশ করছে, নতুন নবায়নকরণ চুক্তি বিলম্ব হলেও এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। সুতরাং সংগঠিত হচ্ছেন, সরকার লড়ে উঠতেছে। এই সরকারও আমরা মনে করি জনগণের আন্দোলনের সরকার, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে কি কাজ হবে সেটি আমি ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আপনার আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনে শরিক হতে হবে। প্রথম আন্দোলনের কর্মসূচি দেওয়া আছে 17 এবং 18 তারিখ, লাগাতার 48 ঘন্টা জনতার সমাবেশ। এখন বলতে পারেন দুলু ভাই 48 ঘন্টা কেমন করে থাকবো? কি থাকতে পারবেন না? জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ সহ্য করেছেন। 48 ঘন্টা যদি আমরা সবাই মিলে থাকি 130 কিলোমিটার ব্যাপী, এটা বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করবে। সারা বাংলাদেশ তাকিয়ে দেখবে
তিস্তা পারে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, তাদের তিস্তার ভাঙন রোধের জন্য, তিস্তা খননের জন্য, তিস্তা মহাপরিকল্পনার জন্য। দাবি আদায় করতে কি বেশি সময় লাগবে? ক্লান্ত হবেন না। যারা ক্লান্ত হয়েছিলেন শেখ হাসিনার আমলে, ঘরে চলে গিয়েছেন, তারা এখন আফসোস করছেন। তারা এখন আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ করে, অনেকে দেখে হাইব্রিড বলে। হ্যাঁ হাইব্রিড, হ্যাঁ হাইব্রিড। এখন ওরা কয় না ভাইজান এখন শরীর টরীর ভালো হয়েছে, আসি তো। এতদিন কইছিলি রে? হ্যাঁ তখন ডায়রিয়া হয়েছিল, আমাশা, নানান সমস্যা, শ্বশুর বাড়ির সমস্যা। এখন ওর কোনো সমস্যাই নেই। আমি মনে করি ওই 48 ঘন্টায় যারা এই আন্দোলনে শরিক হবেন না, ভবিষ্যতে তাদের অবস্থা একই রকম হবে। কেন হবে? যুগে যুগে ভালো ভালো আন্দোলনের সময় আমাদের আসে না। স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা অংশগ্রহণ করতে পারি নাই, বয়স ছিল না। আমরা 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং যারা শহীদ হয়েছে সরকার তাদেরকে বীরের মর্যাদা দিচ্ছে, যারা বেঁচে আছি তাদেরকে সম্মানের সঙ্গে দেখছে। তেমনি আমি মনে করি তিস্তা আন্দোলনে যারা শরিক হবেন, আগামী প্রজন্ম আমাদেরকে চিরদিন মনে রাখবে।